শুরু করছি কাজকেরিয়ার আমার বাংলা সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাস। আজ 31 জুলাই 2021 শনিবার। আজকের দিনে সঙ্গীত জগতের নক্ষত্র মোহাম্মদ রফি প্রয়াত হয়েছিলেন। 1980 সালের 31 জুলাই তিনি মুম্বাইতে পরলোক গমন করেন। হিন্দি, বাংলা, তামিল সহ নানা ভাষায় তিনি গান গেয়েছেন। 7,000-এরও বেশি গান রয়েছে তার। 1967 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। তার প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি আজকের দিনে স্থাপিত হয়েছিল ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। 1948 সালে 31 জুলাই এটি স্থাপিত হয়। এরপর 2017 সালে এটি সিটিসি ও ডব্লিউবিএসটিসির সঙ্গে সংযুক্ত হয়ে ডব্লিউবিটিসি হয়ে যায়। এই ছিল আজকের বিশেষ দিন। আজকের প্রথম যে প্রশ্নটিতে আসব, বিষয়বস্তু কম্পিউটার ও রাষ্ট্রবিজ্ঞান। প্রথম প্রশ্নটা হচ্ছে, ফ্লপি ড্রাইভ কবে চালু হয়েছিল? প্রথম প্রশ্ন হচ্ছে, ফ্লপি ড্রাইভ কবে চালু হয়েছিল? ফ্লপি ড্রাইভ চালু হয়েছিল ফ্লপি ড্রাইভ চালু হয়েছিল 1970 সালে। পরের প্রশ্নে আসছি, ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ কি? প্রশ্নটা আরো একবার, ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ কি? এর উত্তর হচ্ছে যোগ বিয়োগ করতে সাহায্য করা। ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ হলো যোগ ও বিয়োগ করতে সাহায্য করা। কাজকেরিয়ার আমার বাংলা সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের নেক্সট প্রশ্নে আসছি, কম্পিউটারের ভাষায় রাইট কি? WRITE, রাইট কি? WRITE, এই রাইট কম্পিউটারের ভাষায় কি বোঝানো হয়ে থাকে? এর উত্তর হচ্ছে টেক্সট এডিটিং করা। কম্পিউটারের ভাষায় রাইট বলতে কি বোঝানো হয়ে থাকে? কম্পিউটারের ভাষায় রাইট বলতে বোঝানো হয়ে থাকে টেক্সট এডিটিং করা।
কম্পিউটারের ভাষায় রাইট বলতে বোঝানো হয়ে থাকে টেক্সট এডিটিং করা। পরের প্রশ্নে আসছি, ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির একক কি? এই প্রশ্নটি অনেক পরীক্ষাতে, চাকরি উপযোগী পরীক্ষাতে এসছে। ফ্রিকোয়েন্সির একক কি? এর উত্তর অনেকের জানা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হার্জ। পরের প্রশ্নে আসবো, কম্পিউটারের স্ক্রিন কোন ধরনের সরঞ্জাম বা ডিভাইস? প্রশ্নটা হচ্ছে, কম্পিউটারের স্ক্রিন কোন ধরনের সরঞ্জাম বা ডিভাইস? কম্পিউটারের স্ক্রিন কোন ধরনের সরঞ্জাম বা ডিভাইস? এর উত্তর হচ্ছে আউটপুট এর উত্তর হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটারের স্ক্রিন কোন ধরনের সরঞ্জাম বা ডিভাইস? এর উত্তর হচ্ছে আউটপুট ডিভাইস। পরবর্তী পর্বের প্রথম প্রশ্নে আসছি, কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়? একটি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল? এর উত্তর হচ্ছে 1951 সাল। এই 51 সালে সংবিধান সংশোধন করা হয়েছিল। সংবিধান সংশোধন করা হয়েছিল 1951 সালে। পরের প্রশ্নে আসছি, ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে? প্রশ্নটা ছিল, ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে? এর উত্তর হচ্ছে 18টি। 18টি ভাষাকে ভারতের সংবিধানে স্বীকৃতি দেয়া হয়েছে। কাজকেরিয়ার আমার বাংলা সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধানে মোট কত রকমের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানে মোট কত রকমের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? এর উত্তর হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহিঃশত্রু আক্রমণ। এই
ধরনের জরুরি অবস্থার কথা ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে। প্রথম হচ্ছে অর্থনৈতিক, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা বলা হয়েছে। প্রথমত অর্থনৈতিক, দুই রাজনৈতিক, তিন হচ্ছে জরুরি অবস্থা। এই তিন জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানে। এবারে যে প্রশ্নটিতে আসব, ভারতের সংবিধানে মোট কতগুলি তালিকা রয়েছে? ভারতীয় সংবিধানে মোট কতগুলি তালিকা রয়েছে? ভারতীয় সংবিধানে তালিকার সংখ্যা হচ্ছে 12টি। ভারতীয় সংবিধানে মোট কতগুলি তালিকা রয়েছে? মোট 12টা। ভারতীয় সংবিধানে তালিকা সংখ্যা হচ্ছে ভারতীয় সংবিধানে তালিকার সংখ্যা হচ্ছে মোট 12টি। পরের প্রশ্নে আসব, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। এর উত্তর হবে স্পিকার। সংসদের যৌথ অধিবেশনে সভাপতি করার দায়িত্ব থাকে স্পিকারের। পরের পর্বে আসছি। পরের পর্বের প্রথম যে প্রশ্নটিতে আসব, ভারত সরকার কবে প্রথম পরিবার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল? প্রশ্নটা হচ্ছে, ভারত সরকার পরিবার পরিকল্পনার কথা প্রথম কবে ঘোষণা করেছিল? ভারত সরকার পরিবার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল প্রথম 1952 সালে। এর উত্তর 1952।
এই প্রশ্নটিও অনেক চাকরি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এসেছে। প্রশ্নটা ছিল ভারত সরকার পরিবার পরিকল্পনা প্রথম কবে সূচনা বা ঘোষণা করেছিলেন? 1952 সালে ভারত সরকার প্রথম পরিবার পরিকল্পনার বিষয়টি ঘোষণা করেছিল। পরের প্রশ্নে আসছি, দারিদ্র দূরীকরণ এই উদ্দেশ্যটি কোন পরিকল্পনাকালে বিশেষ গুরুত্ব পেয়েছিল? প্রশ্নটা আরো একবার বলছি, দারিদ্রতা দূরীকরণ এই উদ্দেশ্যটি কোন পরিকল্পনাকালে বিশেষ গুরুত্ব পেয়েছিল? এর উত্তর হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছিল। দারিদ্রতা দূরীকরণ বিষয়টি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল ভারত সরকার। এবারে যে প্রশ্নটিতে আসব, আজকের বিষয়বস্তু প্রশ্নের কম্পিউটার ও রাষ্ট্রবিজ্ঞান, বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কবে হয়? বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল একটা সময়, সেই সালটা কত? বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল কত সালে? প্রশ্নটা ছিল বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করেছিল ভারত সরকার। এই বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল? এর উত্তর হচ্ছে 1979 সাল। এই 1979 সালে বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। কাজ ক্যারিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের এই পর্বের যে প্রশ্নটিতে আসব, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? প্রশ্নটা আরো একবার আসছি, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? এর উত্তর অনেকেই জানেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম মহিলা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লক্ষ্মী সাইগল। এর উত্তর হচ্ছে লক্ষ্মী
সাইগাল। ইনি প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরের প্রশ্নে আসছি, কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান কে বলেছেন? একটি রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি এসছে। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান আখ্যা কে দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান আখ্যা দিয়েছিলেন অ্যারিস্টটল। লাইভ জিকে ক্লাসের এবারে যে প্রশ্নটিতে আসছি, সার্বভৌমত্বের একত্ববাদের প্রবক্তা কে? সার্বভৌমত্বের ভৌমত্বের প্রশ্নটা ছিল সার্বভৌমত্বের একত্ববাদের প্রবক্তা কে? রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে এসেছে, সেই প্রশ্নটাই তুলে ধরছি। সার্বভৌমত্বের একত্ববাদের প্রবক্তা কে? এর উত্তর অনেকেই জানেন, রাষ্ট্রবিজ্ঞানের একটি জনপ্রিয় প্রশ্ন। এর উত্তর হচ্ছে অস্টিন। এই প্রবক্তা হচ্ছে সার্বভৌমত্বের একত্ববাদের প্রবক্তা হলেন অস্টিন। এবারে যে প্রশ্নটিতে আসবো, সেই প্রশ্নটিও অনেক রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাতে এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রে এসেছে। কে বলেছেন সার্বভৌমের আদেশী আইন? এই প্রশ্নটা হচ্ছে, কে বলেছেন সার্বভৌমের আদেশী আইন? সার্বভৌমের আদেশী আইন এই কথাটি কে বলেছেন, বা এই উক্তিটি কার? সার্বভৌমের আদেশী আইন রাষ্ট্রবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসেছে। সার্বভৌমের আদেশী আইন এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটিও করেছিলেন অস্টিন।
অনুষ্ঠানের একেবারে লাইভ জিকে ক্লাসের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। প্রশ্নটা হচ্ছে, এবার আমাদের কাছে যেসব প্রশ্ন আসে তার থেকে কিছু বাছাই করা প্রশ্নও আমরা অনুষ্ঠানে তুলে ধরি। এবারে যে প্রশ্নটিতে আসব, একটি পাঠানো প্রশ্ন, সেটাই তুলে ধরছি। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিসের ভিত্তি? প্রশ্নটা আরো একবার, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিসের ভিত্তি? এর উত্তর হচ্ছে পরোক্ষ গণতন্ত্রে। প্রশ্নটা আরো একবার চর্চা করছি, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিসের ভিত্তি? রাষ্ট্রবিজ্ঞানের এই প্রশ্ন, উত্তরটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের অধিকার। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিসের ভিত্তি? উত্তর হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের। পরের প্রশ্নে আসছি, কবে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালের মার্চ মাসে। 1950 সালের মার্চ মাসে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। এবারে একেবারে শেষ প্রশ্ন করছি, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে কবে? ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা বা সূত্রপাত হয়েছিল 1959 সালে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল 1959 সালে। ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল 1959 সালে। এই প্রশ্নের সঙ্গেই শেষ করছি লাইভ জিকে ক্লাস। এই শেষ করার আগে কয়েকটি কথা বলে নিতে চাই। লাইভ জিকে ক্লাস আমরা মূলত চাকরি প্রার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চলেছে এমন ছাত্র বা পড়ুয়াদের কথা ভেবেই আমরা এই অনুষ্ঠান করে থাকি। আমাদের কাছে অসংখ্য চিঠি আসে, তার থেকে আমরা বাছাই করি। আর অনুষ্ঠান ভালো লাগুক বা মন্দ লাগুক, আমরা প্রত্যাশা রাখি আপনাদের মূল্যবান মতামতের। পাশাপাশি লাইক কমেন্ট করে আমাদের পাশে দাঁড়াবেন। অনুষ্ঠানের ভালো দিকটা আমরা যাতে আরো পরিমার্জিত ভাবে লাইভ জিকে ক্লাস করতে পারি, তার জন্য আমরা প্রত্যাশা রাখি আপনাদের মূল্যবান মতামতে। আর এই কথা জানিয়ে, প্রত্যাশা রেখে আজকের মতো লাইভ জিকে ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী শনিবার আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। নমস্কার।